বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনারাও নিশ্চিতভাবেই এই বিশেষ প্রজাতির অমর প্রেমিক পক্ষী যুগলের প্রেমে না পড়ে থাকতে পারবেন না। এই পক্ষী প্রজাতিটিকে ভালো না বেসে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি যে সেই দিক থেকে অবশ্যই একটু ভিন্নতর স্বাদের হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আর বিষয়বস্তুর সেই স্বাদটুকুনিতে ভিডিওটিকে না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই গ্রহটির বিচিত্র জীবকুলের এক অন্যতম পক্ষী প্রজাতির অমর প্রেমের সাক্ষী হয়ে থাকুন। জীবকুলে এখনো পর্যন্ত আবির্ভূত হওয়া সমস্ত জীব প্রজাতির মধ্যে মানুষ প্রজাতিটিকেই আমরা সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ বলে জানি। হয়তোবা ঘটনাও ঠিক তাই। এর একমাত্র কারণ হলো মানুষ প্রজাতির মধ্যে থাকা জীবকুলের সর্বশ্রেষ্ঠ সব গুণাবলীর উপস্থিতি, যার অধিকাংশগুলোই জীবের অন্যান্য প্রজাতিগুলোর মধ্যে দেখা যায় না, কিংবা দেখা গেলেও তা মানুষের গুণাবলী সমূহের মতো ততটা উল্লেখযোগ্য মাত্রায় উপস্থিত থাকে না। জীবের অসংখ্য বৈশিষ্ট্য বা গুণাবলীর মধ্যে একটি অন্যতম হল নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনী বেছে নেওয়ার ক্ষমতা, এবং তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হল সেই বেছে নেওয়া সঙ্গীর প্রতি আজীবন বিশ্বস্ত ও শ্রদ্ধাশীল থাকতে পারা। জীবশ্রেষ্ঠ মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, ঐতিহাসিক সময় থেকেই জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে পলিগ্যামি বা বহুগামিতায় বেশি বিশ্বাস করত। তাই আমরা আগেকার দিনের কাব্য, মহাকাব্য, পুরাণ, রূপকথা ইত্যাদিতে রাজা, মহারাজা, নবাব, বাদশাদের থেকে শুরু করে অনেকেরই একাধিক রানী, মহারানী, রাজমহিষী, কুইন কিংবা বেগম সাহেবাদের উল্লেখ পাই। যদিও কালের বিবর্তনে মানব প্রজাতির আগেকার বহুগামী পুরুষ আধুনিক সময়ে এসে বহুলাংশেই মনোগ্যামি বা জীবনে একজন মাত্র জীবন সঙ্গিনীর ধারণায় অভ্যস্ত হয়েছে, তবুও বহু ক্ষেত্রেই এর ব্যতিক্রম আজও লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে মানব পুরুষ সাধারণভাবে এক স্ত্রী বা একজন জীবন সঙ্গিনীতেই অর্থাৎ মনোগেমিতেই বেশি অভ্যস্ত। কিন্তু তার মানে এই নয় যে আগে সমাজে পুরুষ মানুষের মধ্যে বহুগামিতা ছিল বলে মানব সভ্যতার ইতিহাসে কখনোই কোনো অমর প্রেমিক যুগল ছিল না। বরং মানব সভ্যতার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঘাটলে এমন অনেক প্রেমিক যুগলেরই আমরা সন্ধান পাব যাদের অমর প্রেম কাহিনী প্রায় রূপকথার পর্যায়ে পৌঁছে গেছে। অ্যান্টনি ক্লিওপেট্রা, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হীরা রাঞ্জা, শাহজাহান মুমতাজ, সেলিম আনারকলি, খুঁজে পাবো এমন আরও অনেক। কিন্তু এতৎসত্ত্বেও নিজেদেরকে জীবশ্রেষ্ঠ বলে দাবি করা মনুষ্য সমাজে আজও বহুগামিতা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়নি। জীবন সঙ্গিনীর পরিবর্তন, এক জীবনে একাধিক সঙ্গিনী নির্বাচন, এসব আজও মানব সমাজের নিত্যদিনের ঘটনা মাত্র। আজও ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়, বহু বিবাহ হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়, পতিতালয়ে গমন হয়, স্রেফ শারীরিক চাহিদার স্বার্থে অবৈধ সম্পর্ক স্থাপিত হয়, সঙ্গিনীর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতারণা হয়, এমনকি নারী মানুষের লোভে ধর্ষণের মতো আদিম বর্বরতাও আজকাল যেন সমাজে প্রায় জল ভাত হয়ে উঠেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে জীবকুলের অন্যান্য যে সকল প্রজাতি যাদের আমরা মনুষ্যেতর প্রজাতি বা ইতর প্রাণীকুল বলে জ্ঞান করি, তাদের মধ্যেই এক বিশেষ পক্ষী প্রজাতি এমনও আছে যাতে কিনা একটি পুরুষ ও একটি স্ত্রী পক্ষী একবার যদি তাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী একে অপরকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে নির্বাচন করে ফেলে, তবে তাদের সেই জোড়াকে তারা যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো অবস্থাতেই আজীবন রক্ষা করে চলে। মৃত্যু পর্যন্ত কখনোই সেই সম্পর্কের জোড়াকে ভেঙে যেতে দেয় না। এমনকি এক একটি নির্দিষ্ট জোড়ার পাখি দুটি কখনোই অন্য কোনো জোড়ার কোনো পাখিদের সঙ্গে একমাত্র সামাজিক সম্পর্ক ছাড়া আর কোনো রকমের সম্পর্কে লিপ্ত হয় না, বা এমনকি অন্য কোনো জোড়ার কোনো পাখিকে কখনো উত্ত্যক্ত বা বিরক্ত পর্যন্ত করে না। তবে কি তথাকথিত উন্নততম জীব হিসেবে দাবি করা আমাদের এই মনুষ্য সমাজের পক্ষে এটি একটি অত্যন্ত বিস্ময়কর ও শিক্ষণীয় বিষয় হবে না? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই এক বিস্ময়কর পাগল প্রেমী পক্ষী প্রজাতির কথা জানব। আশা করি ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে
পৃথিবীর এবং পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে গোটা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে থাকা এমন আরও অসংখ্য রহস্যময় স্থান কিংবা ঘটনার আরও অনেক ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। তবে আসুন বন্ধুরা, আর দেরি না করে জেনে আসি পক্ষী জগতের লায়লা মজনুদের কথা। হ্যাঁ, বলছিলাম ম্যাকারনি পেঙ্গুইন পাখিদের কথা। পেঙ্গুইনরা মূলত সামুদ্রিক জীবনে অভ্যস্ত এক উভচর প্রকৃতির পাখি, যাদের এখনও পর্যন্ত প্রায় 18টি ভিন্ন ভিন্ন প্রজাতি এবং সঙ্গে আরও কিছু উপপ্রজাতি মিলিয়ে মোট 28 রকমের রূপের সন্ধান পাওয়া গেছে। এদের সবারই বাসস্থান হলো মূলত অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাদেশের বিস্তীর্ণ বরফাবৃত অঞ্চল এবং অ্যান্টার্কটিকার কাছাকাছি অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন দ্বীপ এবং বিভিন্ন দেশসমূহের কিছু বিশেষ অঞ্চল। এসব দ্বীপ এবং অঞ্চলসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দক্ষিণ জর্জিয়া, ফকল্যান্ড, দক্ষিণ স্যান্ডউইচ এবং অর্কনি দ্বীপ, অ্যান্টার্কটিক উপদ্বীপ, ম্যারিয়ন দ্বীপ, শাটল্যান্ড, বাউভেট, ক্রোজেট, এডওয়ার্ড, হার্ড আইল্যান্ড, চিলি এবং আর্জেন্টিনার দক্ষিণাংশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার নিকটবর্তী দক্ষিণ দিকের বিভিন্ন দ্বীপসমূহ ইত্যাদি। এই এত রকমের পেঙ্গুইন প্রজাতির মধ্যে সংখ্যায় সবচাইতে বেশি হলো আমাদের আজকের আলোচ্য পক্ষী প্রজাতিটি, অর্থাৎ ম্যাকারনি পেঙ্গুইন। বর্তমানে এদের মোট সংখ্যা হলো প্রায় 18 থেকে 20 মিলিয়ন। বস্তুত কুমেরু মহাসাগরে মোট যত সামুদ্রিক প্রাণী আছে তার প্রায় 50% হল এই ম্যাকারনি পেঙ্গুইন। এরা দেখতেও দারুণ সুন্দর। মাথা, চিবুক, গলা সহ এদের দেহের উপরের অংশটুকু গাঢ় এবং চকচকে কালো, আর বুক ও পেটের অংশটুকু হয় একেবারে ধবধবে সাদা রঙের। কপালের উপরে থাকা উজ্জ্বল কমলা হলুদ পালকে তৈরি অদ্ভুত সুন্দর ঝুঁটিটি এদের রূপকে যেন বাড়িয়ে তুলেছে আরও শতগুণ। এই ঝুঁটিটিকে বলা হয় ক্রেস্ট। প্রকৃতপক্ষে এই বিচিত্র সুন্দর ঝুঁটিটিই এদেরকে আর 5টি পেঙ্গুইন প্রজাতি থেকে আলাদা করে চিনে নিতে সুবিধা করে দেয়। আর আমাদের অনেকেরই হয়তো এটি জানা নেই যে এদের এই ম্যাকারনি নামটির পেছনেও আছে মাথার উপরের এই অতি সুন্দর রঙিন ঝুঁটিটিরই অবদান। ম্যাকারনি আসলে এক বিশেষ ধরনের ইতালীয় পাস্তার নাম। অষ্টাদশ শতকে ব্রিটিশ যুবকরা সেই পাস্তার নামে ম্যাকারনি ক্লাব নামে একটি অ্যাসোসিয়েশন বা বিনোদন সংস্থা গঠন করেন, যেখানে এর সদস্য ওই যুবকরা নানা ধরনের জমকালো ও রং বেরঙের বিচিত্র সব পোশাক পরে আসতেন। তাদের মাথার টুপিগুলিতে থাকত লম্বা ও অসামান্য সব বাহারি পালকের সজ্জা। ম্যাকারনি পেঙ্গুইনদের মাথায়ও এমন অদ্ভুত সুন্দর ও উজ্জ্বল রঙিন পালকের ঝুঁটি থাকায় আবিষ্কর্তারা এর নাম রেখেছেন ম্যাকারনি পেঙ্গুইন বলে। এক একটি প্রাপ্তবয়স্ক ম্যাকারনি পেঙ্গুইনের ওজন গড়ে প্রায় 5.5 কেজি বা 12 পাউন্ড হয়ে থাকে। পুরুষ পাখিগুলোর ওজন একটু বেশি আর স্ত্রী পাখিগুলো তুলনায় একটু হালকা ওজনের হয়। এদের দেহের গড় দৈর্ঘ্য 28 ইঞ্চি অর্থাৎ 2 ফুটের সামান্য বেশি হয়ে থাকে। বাদবাকি সকল পেঙ্গুইন প্রজাতিদের মতোই ম্যাকারনি পেঙ্গুইনরাও মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস। খাদ্য হিসেবে এরা আর 5টি পেঙ্গুইন প্রজাতির মতোই কুমেরু মহাসাগরের জলে বাস করা ক্রিল, বিভিন্ন ছোট সামুদ্রিক প্রাণী যেমন স্কুইড, অক্টোপাস, বিভিন্ন ছোট ছোট সামুদ্রিক মাছ, সিফালোপডস ইত্যাদির উপরেই নির্ভরশীল। প্রাণী হিসেবে পক্ষীকুলের অন্তর্ভুক্ত হলেও এরা সামুদ্রিক জীবনযাত্রার সঙ্গে অত্যন্ত অভ্যস্ত এবং অভিযোজিত হয়ে থাকে এবং সমুদ্রে ডুব দিয়ে সাঁতার কাটায় অত্যন্ত পটু হয়। এরা একবার শ্বাস নিয়ে 3 থেকে 5 মিনিট পর্যন্ত অনায়াসে সমুদ্রে ডুব দিয়ে জলের 70 থেকে 100 মিটার পর্যন্ত গভীরে চলে যেতে পারে এবং ঘন্টায় 30 মাইল পর্যন্ত বেগে সমুদ্রে সাঁতার কাটতে পারে। খাদ্যের সন্ধানে এদেরকে সমুদ্রের 400 কিলোমিটার পর্যন্ত দূরবর্তী স্থানেও চলে যেতে দেখা যায়। সারাদিন সমুদ্রে খাওয়া দাওয়া সেরে ছানাদের জন্য সংগৃহীত খাবার মুখে করে নিয়ে তবেই প্রতিটি মা ও বাবা পেঙ্গুইন তাদের বাসস্থলে ফেরে এবং ফিরেই
প্রথমে ছানাদের মুখে নিজেদের ঠোঁট থেকে সঙ্গে করে নিয়ে আসা খাবারটুকু তুলে দেয়। এদিক থেকে এরা অত্যন্ত দায়িত্বশীল পিতামাতার পরিচয় দেয়। তবে এই প্রজাতির পেঙ্গুইনরা সারা বছর অ্যান্টার্কটিকায় বাস করে না। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকাল শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এবং তা চলে পরবর্তী মার্চ এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ আমাদের উত্তর গোলার্ধের ঠিক উল্টো। গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ অক্টোবর মাসের শেষ দিকেই সমস্ত প্রজননক্ষম ম্যাকারনি পেঙ্গুইনরা অ্যান্টার্কটিকা উপদ্বীপ ছেড়ে চলে আসে প্রায় 1200 মাইলেরও বেশি দূরত্বে থাকা ব্রিটিশ অধিকৃত দ্বীপ দক্ষিণ জর্জিয়ায়। কারণ গ্রীষ্মকাল হলো এদের প্রজনন ঋতু, আর এই দক্ষিণ জর্জিয়া দ্বীপেই আছে এদের প্রজননের জন্য সর্বাধিক অনুকূল ও উপযুক্ত পরিবেশ। এই দ্বীপে থাকা নরম ও লম্বা ঘাসের বন, ছোট ছোট নুড়ি পাথর, এগুলো দিয়ে এরা খুব সহজেই তৈরি করে নিতে পারে ডিম পাড়া এবং সেই ডিমে তা দিয়ে ছানা ফোটানো এবং সেগুলিকে যত্ন আত্তি করে বড় করে তোলার কাজের জন্য প্রয়োজনীয় বাসা বা নেস্ট। তাই প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিকে প্রথমে পুরুষ পাখিগুলো এবং পরে তাদের পেছনে পেছনে স্ত্রী পাখিগুলো সব দলে দলে এসে ভিড় জমায় এই দক্ষিণ জর্জিয়া দ্বীপে। সেখানে এসেই তারা প্রথমে গড়ে তোলে এক একটি বসতি বা কলোনি। এমন বিশাল এক একটি কলোনিতে একসাথে জড়ো হয়ে থাকে অসংখ্য পেঙ্গুইন পাখি, যা কিনা কখনো কখনো লক্ষাধিকও হয়ে থাকে। এটি তারা এজন্যই করে যাতে প্রচণ্ড শীতল আবহাওয়ায় ডিমগুলো নষ্ট না হয়ে যায় বা সদ্য জন্ম নেওয়া ছানাদের ঠান্ডায় কোনো রকম কষ্ট না হয়। তাই অসংখ্য পাখিরা একসাথে এক জায়গায় জড়ো থেকে নিজেদের শরীরের উত্তাপে জায়গাটিকে যতটা সম্ভব উষ্ণ করে রাখার চেষ্টা করে। সেদিক থেকে বিচার করলে ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার প্রশ্নে এই পাখিদের অসামান্য সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ মানব জাতির জন্যও শিক্ষণীয় হয়ে উঠতে পারে। যাই হোক, প্রজনন কলোনিগুলিতে জড়ো হওয়ার পরে যে পাখিগুলির জোড়া আগে থেকেই আছে, অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোর প্রজনন ঋতুগুলো থেকেই ঠিক করা আছে, তাদের সমস্যা কম। তারা সকলেই যার যার গলায় এক ধরনের বিশেষ শব্দ করার মধ্য দিয়ে জোড়ার একে অপরকে খুঁজে নিয়ে একসঙ্গে এসে যায়। কিন্তু সমস্যা হলো সেই পাখিদের যেগুলোর আগে কখনো জোড়া বাঁধার প্রয়োজন হয়নি বা আগে কখনো জোড়া বাঁধেনি, অর্থাৎ যে পাখিগুলো এবারেই প্রথম প্রজননক্ষম হয়ে এখানে এসেছে। তাদেরকে তো প্রথমে যার যার সঙ্গী কিংবা সঙ্গিনী ঠিক করে নিয়ে তারপর জোড়া বাঁধতে হবে। ম্যাকারনি পেঙ্গুইনদের সমাজে এটি কিভাবে করা হয়? এ আরেক মজার নিয়ম। যে সকল বন্ধুদের তা জানা নেই, আসুন জেনে নেওয়া যাক। পেঙ্গুইনদের সমাজে পুরুষ নয়, স্ত্রী পাখিটিরই অধিকার সেটি কোন পুরুষ পাখিটিকে সঙ্গী হিসেবে বেছে নেবে। প্রথমে পুরুষ পাখিটি ঠোঁটে করে একটি ছোট সুন্দর নুড়ি খণ্ডকে এনে স্ত্রী পাখিটির পায়ের কাছে রাখবে। যদি স্ত্রী পাখিটি এই নুড়ি খণ্ডটিকে পছন্দ করে নিজের ঠোঁটে তুলে নেয়, তবেই বুঝতে হবে যে সেটি পুরুষ পাখিটিকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে, অন্যথায় নয়। তখন পুরুষ পাখিটি অনেকটা কৃতজ্ঞতা জানানোর ভঙ্গিতে স্ত্রী পাখিটির সামনে ঘাড় ঝুঁকিয়ে অভিবাদন করে। একে বলা হয় বোয়িং। তারপর দুটি পাখি নিজেদের ঠোঁট দুটিকে পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করায়। একে বলা হয় কুইভারিং। তারপর দুটি পাখিতে মিলে এক বিশেষ ছন্দে ও ভঙ্গিমায় যার যার মাথা দুটিকে ঘাড়ের এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পরস্পরের ঘাড়ে, চিবুকে, গলায় স্পর্শ করাবে এবং সবশেষে মাথা সহ ঠোঁটটিকে সোজা আকাশের দিকে টান টান করে উঁচিয়ে ধরবে। এগুলো সবই হচ্ছে জোড়া বাঁধার জন্য পাখি দুটির আনন্দ অনুভূতির প্রকাশ। আর এভাবেই এদের জুড়ি হয়ে ওঠে স্থায়ী আর মজবুত। এরপর শুরু হয় ডিম পাড়ার জন্য বাসা বাঁধার পালা। পুরুষ পাখিটি ধারে কাছের শুকনো নরম ঘাস আর পাথরকুচি ঠোঁটে করে কুড়িয়ে আনে, আর স্ত্রী পাখিটি সেগুলো দিয়ে দ্রুত তৈরি করে ফেলে ডিম পাড়ার ও ছানাদের লালন পালনের জন্য উপযুক্ত এক একটি বাসা
বা নেস্ট। বাসা তৈরি হয়ে গেলে সাধারণত নভেম্বর মাসের প্রথমার্ধে স্ত্রী পাখিটি তাতে একে একে 2টি ডিম পাড়ে। প্রথম ডিমটি থেকে ছানা ফোটে না, তাই সেটিতে স্ত্রী পাখিটি তা দেয় না। কিন্তু একটানা 36 দিন তা দেওয়ার পর দ্বিতীয় ডিমটি ফুটে বের হয়ে আসে ফুটফুটে নূতন পেঙ্গুইন ছানা। এই 36 দিন সময়কে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এটি আবার 3 ভাগে ভাগ করা থাকে। প্রথম 12 দিন পুরুষ এবং স্ত্রী উভয় পেঙ্গুইনই সদ্য পাড়া ডিমটির পাহারা এবং তা দেওয়ার কাজে ব্যস্ত থাকে। 12 দিন পর পুরুষ পাখিটি স্ত্রী পাখিটিকে ডিমে তা দেওয়ার কাজে একা ছেড়ে খাবারের সন্ধানে পরবর্তী 12 দিনের জন্য সমুদ্রে চলে যায়। 12 দিন সমুদ্রে থেকে খাওয়া দাওয়া সেরে সেটি ফিরে এসে ডিমে শেষ 12 দিনের জন্য তা দেওয়ার দায়িত্ব আবার কাঁধে তুলে নেয়, আর তখন স্ত্রী পাখিটি খাবারের সন্ধানে সমুদ্রে চলে যায়। এভাবে তৃতীয় দফার 12 দিন অর্থাৎ মোট 36 দিন কেটে যাওয়ার পর যখন ডিম ফুটে ছানা বেরিয়ে আসে, তখন মা পাখিটি সমুদ্র থেকে খাওয়া দাওয়ার ফাঁকে 2-1 দিন বাদে বাদে এসে ছানাটিকে দেখে যায়, আর আসার সময় সমুদ্র থেকে মুখে করে ছানার জন্য খাবার ধরে এনে ঠোঁটে করে খাইয়ে দিয়ে যায়। ছানার জন্মের পর থেকে প্রায় 23 থেকে 25 দিন বয়স পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে। ততদিন পর্যন্ত বাবা পাখিটি ছানাটির সারাক্ষণের দেখভালের দায়িত্ব পালন করে যায়। তারপর মা পাখিটি ফিরে আসে এবং মা ও বাবা দুটি পাখি তখন একসঙ্গে মিলে ছানার পাহারা ও যত্নে মন দেয়, যতক্ষণ না পর্যন্ত ছানাটি নিজে থেকে সমুদ্রে খাবার খুঁজে নিয়ে জীবনযাপন করার মতো যথেষ্ট বড় ও উপযুক্ত হয়ে উঠছে। এই গোটা প্রক্রিয়াটি চলাকালীন সময়ে বাবা এবং মা উভয় পাখিকেই একটানা যথাক্রমে 37 দিন ও 42 দিন সময় পর্যন্ত সমুদ্রে যেতে না পারার কারণে ঠায় উপবাস করে থাকতে হয়। এতে দুটি পাখি ওই সময়ে তাদের দেহের প্রায় 40% ওজন হারিয়ে ফেলে। শেষে ছানাগুলোর বয়স যখন 60 থেকে 70 দিন হয়, তখন সেগুলো নিজেরা সমুদ্রে জীবনযাপন করার মতো স্বাবলম্বী হয়ে ওঠে এবং যথারীতি নিজেদের দলের সাথে সমুদ্রে চলে যায়। গ্রীষ্মের শেষে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ আবার ম্যাকারনি পেঙ্গুইনদের দল দক্ষিণ জর্জিয়া থেকে সমুদ্রে সাঁতার কেটে অ্যান্টার্কটিক উপদ্বীপে ফিরে আসে, কিন্তু তাদের জোড়াগুলো অক্ষত থেকে যায় এবং পরবর্তী প্রজনন ঋতুতে আবার তারা একইভাবে যে যার জোড়াকে ঠিক খুঁজে নিতে কোনো ভুল করে না। আর এভাবেই আমাদের এই গ্রহটির বুকে চলতে থাকে ম্যাকারনি পেঙ্গুইন নামের এক পক্ষী প্রজাতির অমর প্রেমের উপাখ্যান। তা বন্ধুরা, ম্যাকারনি পেঙ্গুইনদের নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঙ্গুইনদের নানা প্রজাতির আরও নানা জানা অজানা ও চিত্তাকর্ষক বহু বিষয় নিয়ে আমরা শীঘ্রই জানব এর পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটিকে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।